বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্ব শেষ। ৪৮ দলের মধ্যে ১৬ দলের বিদায় ঘণ্টা বেজে গেছে। টিকে আছে ৩২ দল। উঠে গেছে তারা নকআউট রাউন্ডে। এখনকার হিসাব প্রতিটা ম্যাচই জিততে হবে, হারলেই বিদায়। ৫টা ম্যাচ কারা জিতবে? যেই দল এখান থেকে ৫টা ম্যাচ জিতবে তারাই শিরোপা জিতবে। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। সেই কোন দল কোন পর্যায়ে কাদের মুখোমুখি এখন হচ্ছে তা নিয়ে আলোচনাটা করতে চাই। ওয়ার্ল্ড কাপের পাথওয়ে, বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা একটা পাথওয়ে করেছিলাম। মোর অর লেস সেইখানটার মতোই কিন্তু এই বিশ্বকাপের এখন নকআউট পর্বতে গিয়ে পৌঁছেছে। আপনি যদি বলেন যে প্রথম পর্বে বা গ্রুপ পর্বে যে অনেক বড় বড় অঘটন, অনেক বড় বড় চমক ঘটেছে, বিচ্ছিন্ন তো কিছু হয়ই, সেটা তো হয়েছেই। কিন্তু এই নকআউট পর্বে উঠে আসা চমকের ক্ষেত্রে আপনি কাবো ভের্দে এবং কঙ্গোর কথা বলতে পারেন। বাদ পড়ে যাওয়াদের মধ্যে ধরেন দক্ষিণ কোরিয়া, তুর্কি, উরুগুয়ের কথা বলতে পারেন। আর ট্রাজিক আসলে ইরানের বাদ পড়াটা। ইরান একদম এত কাছাকাছি চলে এসেছিল তারা নিজেদের ম্যাচে কিংবা পরবর্তী ম্যাচগুলোতে যেগুলোর উপরে তাদের ইকুয়েশন গুলো ডিপেন্ডস করছিল। সো ওইটা ইরানের জন্য আসলে খুব ট্রাজিক। এর বাইরে যে খুব বড় কোনো অঘটন ঘটেছে ওরকম ভাবে বলা যাবে না। সে যাই হোক, অঘটন সামনেও আরো ঘটতে পারে। বিশ্বকাপ তো সবসময় এই কাবো ভের্দের মতো গল্প তো অনেকেই আরো লিখতে পারেন। শেষ পর্যন্ত শিরোপা কোন দল জিতবে, এই পাথওয়েটা ধরেন ব্রাজিলের পাথওয়েটা কেমন, আর্জেন্টিনার পাথওয়েটা কেমন, ফ্রান্সের, স্পেনের, পর্তুগালের, সেইটা নিয়েই আপনাদের সঙ্গে এই আলোচনাটা একটু করতে চাই। এটা কিন্তু কোনো ফেভারিট র্যাঙ্কিং না। ফেভারিট র্যাঙ্কিং আলাদা করব, আপনারা সেটা জানেন। ধরেন হচ্ছে গিয়ে এই এখন ওয়ার্ল্ড কাপটা যেই পর্যায়ে আছে তাতে রাউন্ড অফ 16 এই ফ্রান্স জার্মানি মুখোমুখি হয়ে যাবে, পর্তুগাল স্পেন মুখোমুখি হয়ে যাবে। অর্থাৎ এই 4টা দলের মধ্যে 2টা দল কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়ে যাবে। কোয়ার্টার ফাইনাল মানে টপ 8 এর আগে বাদ পড়ে যাবে। কিন্তু আপনি যদি ফেভারিট র্যাঙ্কিং করেন তাহলে কি এই দলগুলোকে সবগুলাকেই কি টপ 8 এর মধ্যে রাখবেন না, বা রাখাটা উচিত না? সো ফেভারিট র্যাঙ্কিং আমরা আলাদাভাবে করব। কিন্তু এখানে হচ্ছে গিয়ে পাথওয়েটা দেখতে চাই কোন দলের ক্ষেত্রে কেমন। আর্জেন্টিনার পাথওয়েটা অ্যাপারেন্টলি শুরুর অংশটা অন্ততপক্ষে আমার কাছে বেশ সহজই মনে হয়। ব্রাজিলেরটা কঠিন, পর্তুগালেরটা অসম্ভব রকমের কঠিন। বাকি ফ্রান্স, জার্মানি, স্পেন যাদেরটা যেরকম আছে সেটা আমি একটু বলি। এইটা সামনের ম্যাচগুলোতে আপনারা মিলিয়ে নিতে পারেন। ফেভারিট র্যাঙ্কিং আবার আলাদা করে করব। বিশ্বকাপে রাউন্ড অফ 32 তে যেই দলগুলো উঠেছে, জার্মানি, প্যারাগুয়ে, ফ্রান্স, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, কানাডা, নেদারল্যান্ডস, মরক্কো, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, বসনিয়া, বেলজিয়াম, সেনেগাল, ব্রাজিল, জাপান, আইভরি কোস্ট, নরওয়ে, মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড, কঙ্গো, আর্জেন্টিনা, কাবো ভের্দে, অস্ট্রেলিয়া, মিশর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া, ঘানা। এই 32টা দল উঠেছে নকআউট পর্বে। এখন রাউন্ড অফ 32 থেকে যদি আমরা শুরু করি কোন দল কাদের মুখোমুখি হবে এবং এখান থেকে সামনের পথ চলাটা কিরকম। ধরেন আমি লেফট সাইড থেকে, বাম সাইড থেকে যদি শুরু করি, মানে একটা একটা করে পাথওয়ে যদি শুরু করি তাহলে কি দেখতে পাই। রাউন্ড অফ 32 তে জার্মানি খেলবে প্যারাগুয়ের সঙ্গে। জার্মানি তাদের লাস্ট ম্যাচটাতে হেরেই গিয়েছিল ইকুয়েডরের কাছে, কিন্তু ওই ম্যাচটা তাদের জন্য নকআউটে ওঠা না ওঠার ক্ষেত্রে অত গুরুত্বপূর্ণ ছিল না। আমি আসলে এইখানটাতে জার্মানিকে প্যারাগুয়ের তুলনায় 2 করে দেখছি। এই জায়গাটা থেকে জার্মানি যাবে বলেই আমার কাছে মনে হয়। ফ্রান্স আর সুইডেন আরেকটা ম্যাচে মুখোমুখি হবে রাউন্ড অফ 32 তে। ফ্রান্স তো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই উঠেছে এবং 3 ম্যাচের মধ্যে তারা 3টাই জিতেছে। প্রতিটা ম্যাচেই তাদের খেলার উন্নতিটা হয়েছে। সুইডেন ওদিক দিয়ে হচ্ছে গিয়ে গ্রুপের 3য় হিসাবে, ওই যে গ্রুপ সেরা 3য় যে 8টা দল রয়েছে গ্রুপের 12টার মধ্যে তার একটা অংশ হিসেবে এসছে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আসলে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, এই ফ্রান্স টু গুড সুইডেনের জন্য, তারাই এই জায়গাটা থেকে যাবে। দক্ষিণ আফ্রিকা, কানাডা রাউন্ড অফ 32 এর একটা ম্যাচ। টু সাম এক্সটেন্ট 2টাকেই একটু চমক বলতে পারেন। দক্ষিণ আফ্রিকার জন্য তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কানাডাও তারা নিজেদের হোস্ট কান্ট্রি, ওয়ান অফ দ্য হোস্ট তারা খেলছে। আমি এই ম্যাচটা আসলে এনিবডিজ ম্যাচ, যে কেউ জিততে পারে। তবে হোস্ট কান্ট্রি হিসাবে আমি আসলে কানাডাকে একটুখানি এগিয়ে রাখছি। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা জিতবে আমার মনে হয় রাউন্ড অফ 32 তে। এবং নেদারল্যান্ডস মরক্কোর যে ম্যাচটা রয়েছে
এইটা আসলে এই রাউন্ড অফ 32 সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হয়ে যেতে পারে। যেইখানে নেদারল্যান্ডস, মরক্কো ২ টা দলেরই আসলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে। মরক্কো যেভাবে শুরুটা করেছিল ব্রাজিলের বিপক্ষে তারা ড্র করেছে। আসলে ওই ম্যাচটা তাদের জেতা উচিত ছিল। নট নেসেসারিলি পরের ২ টা ম্যাচেও তারা ওই একই রিদম ধরে রাখতে পেরেছে। অন দ্য আদার হ্যান্ড নেদারল্যান্ডস কিন্তু বরং তারা ১ম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করার পরে পরের ২ টা ম্যাচে আরো অনেক ভালো খেলেছে। আমি এই জায়গাটাতে আসলে নেদারল্যান্ডসকে বিজয়ী দেখছি, কিন্তু খুব সহজেই মরক্কো এখানটাতে জিতে যেতে পারে। অন্য সাইডে এইখানটাকে হচ্ছে গিয়ে আমরা আচ্ছা এই সাইডের এইটা আসলে এক সাইড থেকে শেষ করে ফেলি। রাউন্ড অফ 32 এই সাইডের আরেকটা ম্যাচ রয়েছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। পর্তুগাল গ্রুপ রানার্স আপ হয়েছে, যেই কারণে তারা এই পাশে পাথের চলে এসছে। তাদের কিন্তু ওই সাইডে থাকার কথা ছিল। লাস্ট ম্যাচটা কলম্বিয়ার সঙ্গে তাদের জিততেই হতো। অমন অবস্থায় তারা আসলে খুব বাজে একটা ম্যাচ খেলেছে। তারা প্রথম ম্যাচটা কঙ্গোর সাথে খুব বাজে খেলেছে, খালি উজবেকিস্তানের সাথে একটা ভালো ম্যাচ খেলেছে। সো ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়া কিন্তু লুকা মদ্রিচের এই দল এখন একটু বুড়িয়ে যাওয়া দল, তবে ফুরিয়ে যাওয়া দল কিনা এটা একটা প্রশ্নের ব্যাপার। গত ২ টা ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা অ্যাটলিস্ট টপ 4 এ ছিল। ২০১৮ তে ফাইনাল খেলেছে, ২০২২ এ তারা সেমিফাইনাল খেলেছে ব্রাজিলকে হারিয়ে গতবার। পর্তুগাল ক্রোয়েশিয়া এইটাও আরেকটা নেদারল্যান্ডস মরক্কোর মতো খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে রাউন্ড অফ 32 তে। কিন্তু আমি এই জায়গাটাতে ঠিক আছে, মনে হয় যে পর্তুগাল স্লাইটলি এগিয়ে থাকবে, জিতবে। পর্তুগাল এই জায়গাটাতে জিতবে। স্পেন অস্ট্রিয়া যে ম্যাচটা রয়েছে এইটাতে আসলে স্পেন জিতবেই। স্পেন যে আবার তাদের গ্রুপ পর্বে খুব ভালো খেলেছে সেটা বলা যাবে না। তারপর আমার কাছে মনে হয় যে অস্ট্রিয়ার জন্য স্পেন যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বেশি শক্তিশালী। অস্ট্রিয়া এই জায়গায় স্পেনকে হারিয়ে অঘটন ঘটাবে বলে আমার কাছে মনে হয় না। হারাতে পারলে সেটা অঘটন হবে, কিন্তু আমি স্পেনকেই বিজয়ী দেখছি। যুক্তরাষ্ট্র বসনিয়া যে ম্যাচটা সেইখানটাতে বসনিয়া ইউরোপিয়ান টিম, টাফ টিম বটেই, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু তারা ওই হোম কান্ট্রিতে খেলছে, সেই সুবিধাটা রয়েছে। টুর্নামেন্টের শুরুটাও তারা খুব ভালো করেছে। ফলে আমি যুক্তরাষ্ট্রকে এই জায়গাটাতে এগিয়ে রাখছি। যুক্তরাষ্ট্র যাবে এবং বেলজিয়াম সেনেগাল এইটাও আর একটা খুব ভালো ম্যাচ হবে। সেনেগালে যে আফ্রিকার যে দলটি তারা কিন্তু চমকে দিতে পারে বেলজিয়ামকে। বেলজিয়ামকে তারা হারালে যে বিরাট বড় অঘটন হয়ে যাবে আমার কাছে সেটা মনে হয় না। বাট স্টিল আমি আসলে এই জায়গাটাতে বেলজিয়ামকে একটুখানি এগিয়ে রাখছি। বেলজিয়ামকে আমি রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 এ দেখতে পাচ্ছি। এবার যদি আমরা অন্য পার্টটা একটু দেখি, সেই অন্য পার্টটা থেকে ব্রাজিল ভার্সেস জাপান। গুড ম্যাচ, গুড ম্যাচ। অ্যাপারেন্টলি ব্রাজিল এখানে ওভারওয়েলমিং ফেভারিট, কিন্তু এখনকার ব্রাজিলকে আসলে ঠিক ওভারওয়েলমিং ফেভারিট বলা যাবে না। জাপানের সঙ্গে সর্বশেষ যে ম্যাচটা ব্রাজিল খেলেছে কয়েক মাস আগে, ৮ মাস আগে, সেই ম্যাচটাতে কিন্তু জাপান জিতেছিল। ২-০ গোলে পিছিয়ে থাকার পরও জিতেছিল। তারপরও রাউন্ড অফ 32 থেকে আমি এই ব্রাজিলের বিদায় দেখছি না। তারা ১ম ম্যাচটা মরক্কোর সাথে বেশ বাজে খেলেছে। হাইতির বিপক্ষে আরেকটু ভালো খেলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে আরো ভালো খেলেছে। ফলে কার্লো আনচেলত্তির এই দল নেইমার দলের সঙ্গে এড হয়েছেন। লাস্ট ম্যাচটাতে শেষ দিকে গিয়ে কিছু সময় খেলেছেন। কার্লো আনচেলত্তির এই দল প্রতি ম্যাচে যে উন্নতির ধারায় রয়েছে। জাপানের সঙ্গে আমি আসলে ব্রাজিলের জয়টাই দেখছি। সহজ না হলেও জয় দেখছি। আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে, এটাও আরেকটা এক্সাইটিং ম্যাচ হবে। স্পেশালি আইভরি কোস্টের ডিয়ামন্ডে তো এই ওয়ার্ল্ড কাপের শেষেও তাকে নিয়ে হয়তো বড় ক্লাবগুলো কারাকারি পড়বে। আইভরি কোস্টের দল হিসেবেও তারা খুবই মানে ডাকাবুকো দল। বাট নরওয়ে লাস্ট ম্যাচটা তারা ফ্রান্সের বিপক্ষে ওই অনেক প্লেয়ারকে হালান-টালান সহ অনেককে বিশ্রাম দিয়ে খেলিয়েছে। ওই ম্যাচটা তারা ছেড়েই দিয়েছে এই অর্থে যে ঠিক আছে, শক্তি জমিয়ে রেখেছে নকআউট পর্বের জন্য। আমি আইভরি কোস্টের বিপক্ষে নরওয়েকে, হালান্ডের দলকে বিজয়ী দেখছি। মেক্সিকো ভার্সেস ইকুয়েডর, এটা আরো একটা দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে। মেক্সিকো গ্রুপ পর্বে ৩টা ম্যাচ শুধু জেতেই নি, তারা ৩ ম্যাচের মধ্যে ৩টাতেই ক্লিন শিট রেখেছিল, কোনো গোল পর্যন্ত খায়নি। ইকুয়েডর অন দ্য আদার হ্যান্ড, তাদের আসলে ওয়ার্ল্ড কাপের এই নকআউট পর্বে খেলবে এরকম কোনো অবস্থাই তাদের ছিল না। ২ ম্যাচ শেষে তাদের যাচ্ছে তাই অবস্থা ছিল। সেইখান থেকে তারা লাস্ট ম্যাচে জার্মানির বিপক্ষে জিতে এই নকআউট পর্বটা নিশ্চিত করেছে। এবং মেক্সিকো ইকুয়েডর ম্যাচে আমি ইকুয়েডরকে বিজয়ী দেখছি। মানে জার্মানি ইকুয়েডরের এরকম পারফরম্যান্স এবং মেক্সিকোর এরকম পারফরম্যান্স, ২ টা দলের গ্রুপ পর্বের কন্ট্রাস্টিং পারফরম্যান্স সত্ত্বেও মেক্সিকোকে অনেক এগিয়ে থাকা গ্রুপ পর্বে বিবেচনায় মনে হলো আমি আসলে ইকুয়েডরকে বিজয়ী দেখছি, কারণ তাদের দলটা ভালো আর জার্মানির বিপক্ষে জয়ের কারণে দলের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস থাকবে। ইংল্যান্ড খেলবে কঙ্গোর সঙ্গে।
এইখানটাতে হ্যারিকেনের দল জিতবে। আমার কাছে মনে হয় না যে কঙ্গো ইংল্যান্ডের জন্য অত বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসতে পারবে। এই হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 এ যেই দলগুলো উঠছে সেই দলগুলোর হচ্ছে গিয়ে আরেকটা সাইড তো বাকিই রয়ে গেছে। আর্জেন্টিনার ওই জায়গাটাও তো কয়েকটা বাকি রয়েছে। আরো 4টা ম্যাচ। সেখানটাকে আর্জেন্টিনা ভার্সেস কাবো ভের্দে। কাবো ভের্দে তো এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় চমক এবং এই ওয়ার্ল্ড কাপে তাদের যে হিউম্যান স্টোরি গুলোও রয়েছে সেই সবকিছু মিলিয়ে অনেকেরই সেকেন্ড ফেভারিট টিম হয়ে উঠেছে যে তাদের প্রিয় দলের পরেই কাবো ভের্দেকে সাপোর্ট করছে। বাট আর্জেন্টিনা লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে কাবো ভের্দে পেরে উঠবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে ওই অর্থে আমার তা মনে হয় না। আর্জেন্টিনার বেশ সহজ জয় আমি এই জায়গাটাতে এক্সপেক্ট করছি। অস্ট্রেলিয়া ভার্সেস মিশর, এই ম্যাচটাতে মো সালার মিশরকে আমি আসলে বিজয়ী দেখতে পাচ্ছি। সুইজারল্যান্ড আলজেরিয়া ম্যাচটাতে ইউরোপিয়ান দেশ সুইজারল্যান্ড, আমি আসলে তারা অনেকদিন ধরে একটা টিম রয়েছে, টিম হিসেবে খেলছে এবং তাদেরকে এইখানটাতে বিজয় আমি দেখছি। আর কলম্বিয়া ভার্সেস ঘানা, এইখানটাতে কলম্বিয়া কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগালের গ্রুপ থেকে এবং সেইখানটাতে তারা কিন্তু পর্তুগাল যেই ম্যাচটাতে পর্তুগালে জিততেই হতো, ওইখানে কলম্বিয়া যেইভাবে ডমিনেট করে খেলেছে তাতে এই কলম্বিয়াকে আমার এই টুর্নামেন্টের একটা আসলে বলতে পারি যে একটা অন্যরকম শক্তি ওই কলম্বিয়ার মাঝখানে দেখা যাচ্ছে হামেস রদ্রিগেজের এই দলকে। তো আমি কলম্বিয়া ঘানা ম্যাচে আসলে কলম্বিয়াকেই বিজয়ী দেখতে পাচ্ছি। তাহলে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ এই যে দলগুলো নিয়ে আসা হলো, এই আমার মানে পাথওয়েটা যেটা আমি বললাম সেই পাথওয়ে অনুযায়ী আসলে জার্মানি, ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ব্রাজিল, নরওয়ে, ইকুয়েডর, ইংল্যান্ড, আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড, কলম্বিয়া, এই দলগুলোকেই আমি রাউন্ড অফ 16-এ দেখতে পাচ্ছি। এবার রাউন্ড অফ 16 থেকে সামনে এগোনোর পথটা আসলে কিরকম? জার্মানি, ফ্রান্স সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন এবং খুব সহজেই এইটা বিশ্বকাপের ফাইনালও হয়ে যেতে পারত, কিন্তু ড্রটাই এরকম পড়েছে যে এই দুইটা দল নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অফ 16-এই দেখা হয়ে যাবে এবং এইটা ওয়ার্ল্ড কাপের যখন ড্র হয়েছে তখন থেকে এই চর্চাটা হচ্ছে দুইটা দলই যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রাউন্ড অফ 16-এ দেখা হয়ে যাবে এবং অ্যাবসলুটলি যে কোনো দল এখানটাতে জিততে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রান্স টু গুড এই জার্মানির জন্য। জার্মানি ওই ইকুয়েডরের সঙ্গে ম্যাচটা হেরেছে, আমি শুধু সেই কারণে বলছি না। ফ্রান্স সব দিকে খুবই ওয়েল রাউন্ড একটা টিম। জার্মানির সঙ্গে এই ম্যাচে আমি এমবাপ্পেদের জয়ই দেখতে পাচ্ছি। কানাডা ভার্সেস নেদারল্যান্ডস রাউন্ড অফ 16-এর এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে কানাডার যে স্বপ্নযাত্রা সেই স্বপ্নযাত্রার এইখানেই সমাপ্তি, বরং ডাচদের যাত্রা চলতে থাকবে। নেদারল্যান্ডসকে এই ম্যাচে আমি বিজয়ী দেখছি এবং রাউন্ড অফ 16-এর আরো একটা বিগ ম্যাচ, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, আরো একটা ম্যাচ যেটা ফাইনালের আগের ফাইনাল, রাউন্ড অফ 16 এই ফাইনাল, পর্তুগাল ভার্সেস স্পেন। পর্তুগাল ভার্সেস স্পেন কিন্তু এই রাউন্ড অফ 16-এ দেখা হওয়ার কথা ছিল না, এই খেলাটা হওয়ার কথা ছিল না। জার্মানি, ফ্রান্স যেমন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে গেছে কারণ পর্তুগাল তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের গ্রুপে তারা রানার্স আপ হয়ে গিয়েছে, ফলে তারা ড্রয়ের অন্য সাইডে চলে এসেছে। স্পেনের সঙ্গে তারা রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় যে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটা এইখানটাতেই শেষ হয়ে যাবে। রাউন্ড অফ 16-এ পর্তুগাল স্পেনের সঙ্গে পারবে বলে আমার মনে হয় না। স্পেনকে আমি বিজয়ী এখানটাতে মনে হচ্ছে এবং যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচটাতে বেলজিয়ামের সেই সোনালী প্রজন্ম তো 3-4টা বিশ্বকাপ ধরে খেলছে, এইবারের ওয়ার্ল্ড কাপের শুরুটাও তাদের খুব ভালো হয়নি, তারপরেও তারা নকআউট পর্বে এসেছে এবং আমি বলছি তারা রাউন্ড অফ 32 পেরিয়ে রাউন্ড অফ 16-এ চলে আসবে, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। কিন্তু আমি এই ম্যাচটাতে মনে হয় যে আমার কাছে বেলজিয়ামের পথ চলাটা থেমে যাবে, আমি যুক্তরাষ্ট্রকে এই সেট থেকে বিজয়ী দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা করে এই সেট থেকে যদি আমরা শেষ করি, তাহলে জার্মানি ফ্রান্স ম্যাচ থেকে ফ্রান্স যাচ্ছে, কানাডা নেদারল্যান্ডস ম্যাচ থেকে নেদারল্যান্ড যাচ্ছে। এখন এই ফ্রান্স নেদারল্যান্ডস মুখোমুখি হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে, আর অন্য দিক থেকে পর্তুগাল স্পেন ম্যাচ থেকে স্পেন যাচ্ছে, যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচ থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছে। স্পেন ভার্সেস
ইউএসএ মুখোমুখি হবে আরেকটা কোয়ার্টার ফাইনালে। এই ২ টা কোয়ার্টার ফাইনালের বিজয়ী ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচে দেন এগেইন যে কেউ জিততে পারে, অবশ্যই জিততে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রান্সকেই এই জায়গাটাতে আমি নেদারল্যান্ডসের তুলনাতে এগিয়ে রাখছি। নেদারল্যান্ডস যদি তাদের একেবারে মানে এই গেমটা খেলতে পারে এবং ফ্রান্সের যদি একটা ভীষণ অফ ডে যায়, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমি নেদারল্যান্ডসের চান্স দেখি। তা না হলে ফ্রান্সই এই জায়গায় কোয়ার্টার ফাইনালে জিতে তারা সেমিফাইনালে চলে যাবে এবং স্পেন যুক্তরাষ্ট্র ম্যাচটাতে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র হয়েছে তো, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে গেছে। এরপরে আর কি? তো তাদের যাত্রা এইখানটাতেই শেষ। স্পেন এই জায়গাটাতে উঠে যাচ্ছে সেমিফাইনালে, তার মানে এই সেট থেকে ফ্রান্স ভার্সেস স্পেন মুখোমুখি হবে। যেইটা আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই যে প্রেডিক্ট করেছিলাম এই সাইডের পাথওয়েটা, আমার কাছে এখনো ওইটাকেই মনে হয় যে সেমিফাইনালে ফ্রান্স ভার্সেস স্পেন মুখোমুখি হবে এবং সেইটা মুখোমুখি হলে দেন এগেইন আরো একটা ম্যাচ, ফাইনালের আগের ফাইনাল। দেন এগেইন আমি আবারও এই জায়গাটাতে ফ্রান্সকেই ব্যাক করছি। ফ্রান্স এই সাইড থেকে ফাইনালে উঠবে বলেই আমার কাছে মনে হয়। এইবার যদি আমরা ড্রয়ের অন্য সাইডটা দেখি, সেই সাইডটাতে আমরা কি দেখতে পাই? রাউন্ড অফ 16 থেকে বলি, মানে রাউন্ড অফ 32 থেকে কারা কারা বিজয় উঠবে সেটা তো আমরা বলেছি। রাউন্ড অফ 16 এ এই সাইডে ড্রয়ের ব্রাজিল ভার্সেস নরওয়ে। ব্রাজিলের জন্য জাপানের বাধা পেরোনোটা সহজ হবে না। যদি তারা পেরোতেও পারে, নরওয়ের বাধা পেরোনো হবে আরো বেশি কঠিন। ভীষণ, ভীষণ, ভীষণ রকমের কঠিন। ধরেন জাপানের সঙ্গে ব্রাজিলের ওই ম্যাচটাতে ব্রাজিলকে আমি যদি 65-35 এ এগিয়ে রাখি, তাহলে ব্রাজিল নরওয়ে এই ম্যাচটাতে ততদিনে ওয়ার্ল্ড কাপ ততদিনে হয়তোবা এতদূর যেতে মানে আরেকটা ম্যাচ যখন হয়ে যাবে তখন দলগুলোর অবস্থা আরো একটু অন্যরকম চেঞ্জ হতে পারে। কিন্তু স্টিল আমার কাছে তখনও মনে হবে যে ব্রাজিল হয়তো এগিয়ে থাকবে, কিন্তু সেইটা 60-40 তে হয়তোবা এগিয়ে থাকবে। তার মানে আরো একটু টাফ হবে। কিন্তু স্টিল আমি আসলে এখানে হালান্ডের এই নরওয়ের বিপক্ষে বিগ নেম ব্রাজিল নামের একটা ভাট্টার আছে না? সেই সবকিছু মিলিয়ে তাদেরকে এইখানটাতে আমি বিজয়ী দেখতে পাচ্ছি। ইকুয়েডর ইংল্যান্ড যেই ম্যাচটা, সেইখানটাতে আমার কাছে মনে হয় যে তত হ্যারি কেনের এই ইংল্যান্ড সেই ম্যাচটা জিতবে। আর্জেন্টিনার সহজ ড্রয়ের কথা বলছিলাম যে তারা রাউন্ড অফ 16 এ এইখানে তাদের মিশরের মুখোমুখি হচ্ছে বলে আমার পাতো এটা সেটা বলছে। আগের রাউন্ডে তারা কাবু ভের্দের সঙ্গে খেলেছে এবং অবভিয়াসলি এটা নিয়ে এত আলোচনা কিছু নেই। যতই মো সালাহ থাকুক, মিশরে এইবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে তারা নকআউট পর্বে এসেছে। ফলে রাউন্ড অফ 16 পর্যন্ত যেতে পারলেই তাদের জন্য এটা একটা বিরাট সাফল্য। আর্জেন্টিনা এই ম্যাচটা আমি আবারও একটা সহজ জয় এক্সপেক্ট করছি। সুইজারল্যান্ড কলম্বিয়া একটা ভেরি গুড ম্যাচ হবে বলে আমার কাছে মনে হয় এবং একেবারেই 50-50 ম্যাচ এবং সেই 50-50 ম্যাচটাতে কলম্বিয়া যেই ফুটবলটা খেলেছে পর্তুগালের বিপক্ষে, সেই ফুটবল খেলতে পারলে এইখানটাতে কলম্বিয়াকে আমি বিজয়ী দেখতে পাচ্ছি। তাহলে এই সাইড থেকে যদি আমি হিসাব করি, তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নরওয়ে ম্যাচটাতে ব্রাজিল জিতছে, ইকুয়েডর ইংল্যান্ড ম্যাচটাতে ইংল্যান্ড জিতছে, ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। অন্য সাইড থেকে আর্জেন্টিনা মিশর ম্যাচে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া, আর্জেন্টিনা কলম্বিয়া মুখোমুখি হচ্ছে 2টা কোয়ার্টার ফাইনালে। সো এই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ইংল্যান্ডের এই ম্যাচটাতে ব্রাজিল যদি ধরেন আগের 2 রাউন্ডে জাপান এবং নরওয়েকে পেরিয়ে আসতে পারে, আমার ধারণা ততদিনে ব্রাজিল একটা মোমেন্টাম পেয়ে যাবে, ভালো মোমেন্টাম পেয়ে যাবে। ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্তই আমরা দেখছি যে প্রতি ম্যাচে ব্রাজিলের উন্নতি এবং নেইমার ততদিনে অনেক বেশি ফিট হয়ে যাবেন, যদি আর কোনো ইনজুরি না হয়, আর অনেক বেশি সময় তিনি খেলতে পারবেন এবং ম্যাচ ডিসাইড করে দেওয়ার ক্ষমতা নেইমারের এখনো আছে বলে আমি সেটা বিশ্বাস করি। সবাই সেটা আসলে আমরা বিশ্বাস করি। ব্রাজিল ইংল্যান্ডের আরেকটা ক্লাসিক ম্যাচ আমি দেখার আশা করছি এবং সেই জায়গাটাতে ব্রাজিলকে আমি বিজয়ী দেখছি। কোয়ার্টার ফাইনাল ওই পর্যন্ত যদি যায় তাহলে ব্রাজিলকে আমি বিজয়ী দেখছি এবং আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচটাও লাতিন আমেরিকার লড়াই হবে, খুবই টাফ লড়াই হবে এবং সেই জায়গাটাতে কেউ তো মানে কাউকে ছেড়ে দেবার মতো অবস্থায় থাকবেই না। কিন্তু আর্জেন্টিনা কোয়ালিটি কলম্বিয়ার তুলনায় কোয়ালিটির দিক থেকে তারা আসলে এগিয়ে আছে। ফলে কলম্বিয়া যতই চেষ্টা করুক আর্জেন্টিনার সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠবে বলে আমার মনে হয় না। ইভেন ম্যাচ যদি টাই ব্রেকারেও যায় তাহলেও তো এমি মার্টিনেজ আছে। সো তাদের আর চিন্তা কি, আর্জেন্টিনাকে আমি এই ম্যাচটাতে বিজয়ী দেখছি। তার মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই সাইড থেকে সেমিফাইনালে খেলছে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপ শুরুর সময় আমার প্রেডিকশনও এই সেমিফাইনাল লাইন আপটা এইরকমই আসলে ছিল এবং সেই ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে
আর্জেন্টিনাই বিজয়ী। আমার মনে হয় না যে ব্রাজিল আসলে ওই যে আগের রাউন্ডের ম্যাচগুলো যতই তারা মোমেন্টাম ক্রিয়েট করুক, যতই তারা লাস্ট ম্যাচটাতে যদি ইভেন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকেও হারাতে পারে, কিন্তু স্টিল আর্জেন্টিনার সামনে গিয়ে আর সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সামনে পড়লে ব্রাজিলের অবস্থা এমনিতেই জানি কেমন, কেমন হয়ে যায়। সো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এই আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল পেরে উঠবে বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় এই সাইড থেকে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাই ফাইনাল খেলবে। তার মানে ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, যেটা আমি ওয়ার্ল্ড কাপ শুরুতে প্রেডিকশনটা করেছিলাম। ফ্রান্স আর্জেন্টিনা যদি ফাইনালটা হয়, গত বিশ্বকাপের ফাইনালটার আবার রিম্যাচটা হবে। গত বিশ্বকাপের ফাইনালের রেজাল্টটাই কি আবার হবে কিনা, ফাইনালের বিজয়ীটা কে হবে। আমি যদি পুরো জিনিসটা আপনাকে আরো একবার একটু রিক্যাপ করে দিই, তাহলে রাউন্ড অফ 16 থেকে যদি আমি বলি, রাউন্ড অফ 32টা বলেছি, ওটা বললে অনেক বড় হয়ে যাবে। রাউন্ড অফ 16 জার্মানি ফ্রান্স ম্যাচে আমি ফ্রান্সকে বিজয়ী দেখছি, কানাডা নেদারল্যান্ডস ম্যাচে নেদারল্যান্ডসকে বিজয়ী দেখছি, ফ্রান্স নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালের মধ্যে ফ্রান্সকে বিজয়ী দেখে সেমিফাইনালে তাদেরকে দেখছি। অন্য সেট থেকে পর্তুগাল স্পেন রাউন্ড অফ 16 মধ্যে স্পেন বিজয়ী, যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মধ্যে যুক্তরাষ্ট্র বিজয়ী, স্পেন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালের মধ্যে স্পেন বিজয়ী। তার মানে ফ্রান্স স্পেন সেমিফাইনাল, এবং সেমিফাইনাল থেকে আমি ফ্রান্সকে দেখছি ফাইনালে। আর অন্য সাইড থেকে রাউন্ড অফ 16 থেকে যদি বলি, ব্রাজিল নরওয়ে ম্যাচে ব্রাজিল জিতে কোয়ার্টার ফাইনাল যাবে, ইকুয়েডরকে হারিয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল যাবে, মিশরকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যাবে, এবং সুইজারল্যান্ডকে হারিয়ে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে যাবে। ব্রাজিল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ব্রাজিল জিতে সেমিফাইনালে যাবে, আর্জেন্টিনা ওদিকে কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে যাবে। ব্রাজিল আর্জেন্টিনা যে সেমিফাইনাল, সেইখানটাতে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে যাবে, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল। এবং সেই ফাইনালটাতে যেকোনো কিছুই তো হতে পারে। ফাইনালে তো যেকোনো কিছু অবভিয়াসলি হতে পারে, এবং গতবারের ফাইনালটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সেই হিরণ্ময় ফাইনাল, প্রবাবলি ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বকালের সেরা ফাইনাল গতবার হয়েছে, যেখানটাতে শেষ আসে আর্জেন্টিনা হেসেছিল, শেষ আসে লিওনেল মেসি হেসেছিলেন। তবে এইবার আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্স জিতবে। এইবারও আমি ফাইনালে ফ্রান্সকে বিজয়ী দেখছি। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমার যে প্রেডিকশন ছিল, গ্রুপ পর্ব পেরিয়ে যাবার পরের এই নকআউট পর্ব শুরু হওয়ার সময়ও আমার প্রেডিকশন অ্যাবসলিউটলি সেম রয়েছে, অ্যাটলিস্ট 4 সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট এবং বিজয়ীদের ক্ষেত্রে। এই জায়গাটাতে আমার প্রেডিকশনটা একই রয়েছে, এবং আমি মনে করি যে এই ফাইনালটা ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, ফাইনালটাতে ফ্রান্সই জিতবে। এই যে পাথওয়েটা দিলাম, আপনার প্রিয় দলের পাথওয়েটা আপনার কাছে কেমন মনে হলো? কতটা সহজ, কতটা কঠিন? এবং আমি যেই হিসাবটা করলাম, সেই হিসাব, ধরেন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে হিসাবটা করেছিলাম, যেই পাথওয়েটা করেছিলাম, মোর অর লেস কিন্তু মোটামুটি মোটা দাগে যদি আপনি বলেন যে 70-80% কিন্তু আসলে মিলেছে, 80% মিলেছে। এখন যে আমি পাথওয়েটা করলাম, সেই পাথওয়ের আসলে কতটা মিলবে, কোন জায়গাটাতে আপনার কাছে মনে হয় যে না এটা অন্যরকম হতে পারে, আপনার মতামতটা জানাতে পারেন।